হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই ময়না বৃন্দার ঘরে এসে বৃন্দাকে বলছে, দিদিভাই তুমি সাজগোজ করছো? আমি তো রিহার্সাল করতে করতে একেবারে হাঁপিয়ে গেলাম, কিন্তু এই সঙ্গীত টঙ্গীত তো আর কিছুই হবে না। বৃন্দা তখন শুনে অবাক, বৃন্দা কিছুই জানতো না, কোনো খবর পায়নি। ময়নাকে বলছে, কি করে, কি বলছিস এসব? ময়না বলছে, কি করে হবে, আহিরি তো হসপিটালে, মাথা ঘুরে নাকি অজ্ঞান হয়ে গেছিল, তারপরে ওখান থেকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, তাই সঙ্গীতের পুরো অনুষ্ঠানটাই ক্যান্সেল। ওদিকে তখন বরদা ব্যাপারটা জানতে পেরে অবাক হয়, আর সাত্তকীকে বলছে, কি বলছিস, তাহলে আমি যে ডান্স প্র্যাকটিস করলাম কিছুই হবে না? বলে না। সাত্তকী তখন বরদাকে বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে গেলে বলে, ধ্যাত, এই বলে চলে যায়, যে নাচ করতে পারবে না, মন খারাপ হয়ে গেছে বরদার, চলে যায়, বিয়ে টিয়েতে কোনো ইন্টারেস্ট নেই, এই কথা শুনতেও চায় না। এরপরে সাত্তকী বাবাকে গিয়ে জিজ্ঞাসা করছে, আজ আর যখন কোনো কিছু হচ্ছেই না, তাহলে বিয়ের কাজকর্ম কাল থেকে শুরু করবো তো? তখন উত্তরে একলব্যের বাবা রাজি হয় আর শুরু করতে বলে। পিসিমা বলছে, আর যখন কোনো কিছুই হচ্ছে না, তাহলে সবার খাবারের ব্যবস্থা করি, সবাইকে খাবার দাবার দিয়ে দিই। এমনিতেও তো যা কিছু হয়েছে বাড়ির লোকজনের জন্য আয়োজন করা হয়েছে, তাহলে শুধু শুধু লেট করে কি হবে? সাত্তকী তখন পিসিকে বলছে, হ্যাঁ, লেট করে আর কি হবে? পিসি যাওয়ার সময় বলছে, পুরো ব্যাপারটাকেই যেন রহস্যকর বলে মনে হচ্ছে, কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে। এই বলে অদিতিকে নিয়ে পিসি কিন্তু ওখান থেকে চলে যায়। সাত্তকী বলছে, কেউ আবার কোনো রাগঢাক করছে নাকি, তাও তো একটা দেখার বিষয়। রাঙাকে ইশারা করে বলছে আর কি, যে রাঙা আবার এর মধ্যে, রাঙার কোনো কারসাজি আছে কিনা। একলব্যের মা তখন কিন্তু সেখানেই আছে। সাত্তকীকে বলছে, রাগঢাক করার কথা মানে তুই কার কথা বলছিস? সাত্তকী তখন রাঙার নাম নিচ্ছে, আর এই সব কিছুর জন্য রাঙাকেই দায়ী করছে, তাকে দোষারোপ করছে। এরপর বৃন্দা সেখানে চলে আসে আর সবাইকে জিজ্ঞাসা করছে যে এসব আমি কি শুনছি, আহিরি নাকি হসপিটালে, তাহলে তো এক্ষুনি আমাকে যেতে হবে, আজকের অনুষ্ঠান হোক বা নাই হোক, আহিরির পাশে তো আমাদেরকে দাঁড়াতেই হবে, তাই না? তখন বৃন্দাকে একলব্যের মা বলছে, ওখানে তো একলব্য, অঙ্কুর, পাঞ্চালি এরা রয়েছে, তাহলে তোমার ওখানে গিয়ে কি হবে? বৃন্দা বলছে, আজকের মতো একটা ইম্পর্ট্যান্ট দিনে ব্যক্তিগতভাবে, কোনো ব্যক্তিগত কাজে একটা মেয়ে রাস্তায় বেরোলো, তারপরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল, কি সমস্যা হয়েছে, কি হয়েছে, সেটা তো আমাকে জানতে হবে। এরপর একলব্যের বাবাও তো বলছে, একলব্যের বাবাও কিন্তু বলছে যে হ্যাঁ তাই তো, তো তোমার ওখানে গিয়ে কাজ কি, তুমি ওখানে গিয়ে কি করবে, তার জন্য তো একলব্য আছে ওখানে। এরপরে বৃন্দা বলছে, না, একজন মেয়েই একজন মেয়ের কষ্টটা বোঝে, ছেলেরা কি বুঝবে, তাই আমাকে ওখানে যেতেই হবে। তখন অদিতি বলছে, দিদিভাই আছে তো ওখানে, পাঞ্চালির কথা বলছে। তখন বৃন্দা বলছে, হ্যাঁ আছে, তাতে কি হয়েছে, একজন বুদ্ধিমান মেয়ে মানুষেরও তো প্রয়োজন সেখানে। তখন রাঙা বলছে, হ্যাঁ রে, তুই একদম ঠিকই বলেছিস, তোর বুদ্ধি তো আমাদের সকলের থেকে অনেক বেশি, তুই যেটা বুঝতে পারবি আমরা তো সেটা বুঝতে পারবো না, তাই না? তুই বরং যা, গিয়ে দেখে আয় তো যে আহিরি দিদির ঠিক কী সমস্যাটা হয়েছে। আর সাত্তকীকে উদ্দেশ্য করে বলছে, এটাও দেখে নিবি যে কোনো রাগঢাকের ব্যাপার হয়েছে কিনা। এরপর বৃন্দাও কিন্তু একটু মুখ চোখ বেঁকিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে, বুঝতে পারে যে রাঙা শুনিয়ে শুনিয়ে বলছে। এরপরে সেখান থেকে একলব্য, ময়না, বৃন্দা, সাত্তকী, ময়না, বৃন্দা, বরদা, যারা যারা ওখানে ছিল, বৃন্দা তো হসপিটালে বেরিয়ে যায়, এছাড়া যারা যারা ছিল ওখান থেকে চলে যায়, থাকে শুধু রাঙা আর তার শ্বশুর শাশুড়ি। এরপরে একলব্যের মা রাঙাকে জিজ্ঞাসা করছে যে আহিরি নাটক করে অজ্ঞান হয়েছে, তাই না রে? একলব্যের বাবা বলছে, তুই যে বললি সবার সামনে সব কিছু প্রমাণ করে দিবি। রাঙা তখন বলছে, সেটারই তো কথা ছিল রে, কিন্তু আহিরি দিদি এরকমভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, সেটা সত্যি না মিথ্যে বুঝবো কী করে? আমি তো আর ওখানে যাইনি, তাই আমি দিদিভাইকে বলেছি যে খুব ভালো করে খবর নিতে, আর আহিরি দিদি এসব নাটক করছে নাকি সেটাও ভালো করে একটু খতিয়ে দেখতে। তবে নাটক করে কোনো লাভ হবে না, আমি সত্যজিৎ বাবুকে সবটাই বলে দিয়েছি, উনি হসপিটালের বাইরে পুলিশ পাহারায় রেখেছেন, আর এমনভাবে তারা পাহারায় আছে অন্যভাবে যে কেউ বুঝতেও পারবে না, আর আহিরি দিদিও সেখান থেকে পালাতে পারবে না, সুতরাং পালানোর কোনো পথ নেই। এরপরে একলব্যের বাবা বলছে, সে তো বুঝলাম রাঙা, কিন্তু বিয়ের জোগাড় যন্ত্র, আর কাল সকাল থেকেই তো লেগে পড়তে হবে, বিয়ের অনুষ্ঠান তো শুরু হওয়ার কথা, সেসবের কি হবে? রাঙা তখন বলছে, হবে তো, দেখ, আমাদের বাড়িতে তো বিয়ে, তো অনুষ্ঠান বলতে আহিরি দিদি বউ সাজবে, আহিরি দিদির বাবা মা কিছু নিয়মকানুন করবে, আর এই টুকটাক এই সবই তো। তখন একলব্যের বাবা উত্তরে বলছে, হ্যাঁ। রাঙা বলছে, হতে দে এইটুকু বড়বাবু, চিন্তা করিস না, বিয়ে করার খুব শখ তো আহিরি দিদির, এবার বাজুক সানাই তুলব গাছে আর মইটা কেড়ে নেব।
ওদিকে আহিরিকে দেখা যাচ্ছে যে হসপিটালের বেডে শুয়ে আছে। সেখানে একলব্য আছে। সে আহিরিকে জিজ্ঞাসা করছে যে আহিরি ঠিক আছে কিনা। তখন উত্তরে আহিরি বলছে যে আই এম সরি একলব্য, আসলে রাস্তায় না শরীরটা যেন কেমন একটা খারাপ হয়ে উঠেছিল, তারপর আমি মাথা ঘুরে পড়ে গেলাম। একলব্য জিজ্ঞাসা করছে তোমাকে কেউ কোনোভাবে অ্যাটাক করেনি তো, কেউ কিছু খাইয়ে দেয়নি তো? তখন ডাক্তার জানাচ্ছে তারা সব টেস্ট করে দেখেছেন, সেরকম কিছুই আহিরের শরীরে পাওয়া যায়নি। এরপরে পাঞ্চালিও সেখানে আসে। আহির তাকে জিজ্ঞাসা করছে তোমরা তো সবাই এখানে চলে এলে, তাহলে সঙ্গীতের অনুষ্ঠানের কি হলো? পাঞ্চালি বলছে দেখো আহিরি, তোমার তো শরীরের এই অবস্থা, আমি বাড়ির সবার সাথে কথা বলেছি, কোনো সঙ্গীত হচ্ছে না। অঙ্কুরদা তখন বলছে কাল তো তোমার বিয়ে, সকাল থেকে অনেক অনুষ্ঠান রয়েছে, অনেক ধকল রয়েছে, তাই তুমি যদি এখন অসুস্থ হয়ে পড়ো তাহলে তো অসুবিধে হয়ে যাবে, তাই না? এই বলে পাঞ্চালি অঙ্কুরদা একলব্য তাকে আজকের দিনটা রেস্ট নিতে বলে। এরপরে বৃন্দাও পৌঁছে যায় সেখানে পৌঁছে বলছে যে তোমার এই অবস্থা শুনে আমি বাড়িতে বসে থাকতে পারলাম না, তাই চলে এলাম। এরপর ডাক্তারবাবু একলব্যকে ডেকে পাঠালে একলব্য অঙ্কুরদাকে নিয়ে সেখানে যায় আর কি কথা বলতে। বৃন্দা এরপরে বুদ্ধি করে পাঞ্চালিকে বলছে কাল তো আহিরির দধিমঙ্গল, ওকে তো উপোস করতে হবে, ওকে সেটা করতে পারবে? তাই পাঞ্চালিকে বলছে একবার ডাক্তারকে জিজ্ঞাসা করে আসতে। পাঞ্চালিও সেই মতো করে চলে যায়। বৃন্দা এরপর আহিরিকে একা পেয়ে তাকে জিজ্ঞাসা করে যে আহিরি, একটা সত্যি কথা বলো তো, তুমি কোনো কারণে অ্যাক্টিং করছো না তো? আহিরি বলছে না, তুমি এরকম কথা কেন বলছো? তখন বৃন্দা বলছে যে রাঙা হয়তো তোমার এগেনস্টে কোনো চাল চেলেছে, তাই তুমি হয়তো কোনো পাল্টা চাল দিয়েছো। আহিরি বলছে যে রাঙা কিছু করছে কিনা আমি জানি না, আমার সত্যি শরীরটা খারাপ হয়েছে, মাথাটাও ঘুরে গিয়েছিল আর কি, তাই আমি পড়ে গিয়েছিলাম। এরপর বৃন্দা জিজ্ঞাসা করছে যে আহিরি তুমি কোথায় গিয়েছিলে? তুমি তো মিথ্যে কথা বলেছিলে, তুমি তো বাড়ি যাওনি, তাই না? আহিরি বলছে আমি বাড়ি যেতেই চেয়েছিলাম, বাট একটা আর্জেন্ট কাজ চলে এসেছিল, আর ওটা কমপ্লিট করে আমি বাড়িই যেতাম, কিন্তু রাস্তায় এরকম অবস্থা হয়ে গেল। এরপর ওদিকে দেখা যাচ্ছে যে পরদিন মানে বিয়ের দিন সকালে আহিরিকে একলব্য বাড়ি নিয়ে আসে। আহিরির মা বলছে এটা যে কি করে হলো আমি বুঝতেই পারছি না, এখনো গায়ে হলুদ বাকি আছে, দধিমঙ্গল বাকি আছে, আবার সন্ধেবেলা বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে, লোকজনও বলা হয়ে গেছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না যে কি করব। একলব্য তখন বলছে যে আপনি চিন্তা করবেন না, বিয়ে তো হবেই আমাদের, শুধু ডক্টরের অ্যাডভাইস মেনে চললেই হলো, এমনিতেও আজকালকার দিনে এসব মানা পসিবল নয় আর কি। আহিরির মা তখন তাকে বলছে এসব তুমি কি বলছো, ওর বিয়েতে দধিমঙ্গল হবে না, গায়ে হলুদ হবে না, এমনটা হতে পারে না। আহিরি তখন বিছানায় শুয়ে থাকতে থাকতে মানে উঠে বসে আর কি, আর বলছে যে আমি পারবো একলব্য, তুমি কোনো চিন্তা করো না। এরপরে একলব্যকে বাড়ি গিয়ে রেস্ট নিতে বলছে আহিরি। একলব্য তখন আহিরিকে বলছে যে বিয়ের ডেটটা না হয় চেঞ্জ করে দিচ্ছি, আজকের পরিবর্তে অন্য দিন করছি। তখন এটা শুনে আহিরি কিন্তু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে বলে একলব্য বিয়ের ডেট আর ক্যান্সেল করো না। একলব্যের শ্বশুরমশাই আহিরির বাবাও তখন বলছে যে হ্যাঁ একলব্য, বিয়ের ডেট আর চেঞ্জ করো না, ও যখন বলছে তখন ও ঠিক পারবে, তুমি নিশ্চিত হও, আর তোমারও তো অনেক ধকল গেল, তুমি এখন বাড়ি যাও, গিয়ে রেস্ট নাও। এরপর একলব্য বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর আহিরির বাবা আহিরিকে একটু ঘুমিয়ে নিতে বলছে, একটু ঘুমিয়ে নিলে তাহলে একটু ফ্রেশ লাগবে, আর বিয়ের অনুষ্ঠানটা নিয়ে আর কোনো রকম কোনো টেনশন হবে না। এরপর তার বাবা চলে গেলে তার মা আহিরিকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে কেন? আহিরি বলছে বিয়ের এত টেনশন, আসলে এর মাঝে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, তাই হয়তো মাথাটা ঘুরে গেছিল। ওদিকে রাঙা বাড়িতে বসে কিন্তু সবটাই শুনছে, কারণ সে দেখতে চাইছে যে সত্যি তার শরীরটা অসুস্থ কিনা। এরপরে রাঙা বলছে তাহলে কি শরীরটা সত্যি সত্যি খারাপ হয়েছিল নাকি পুরোটাই নাটক? কিন্তু ডাক্তারবাবু তো বলছেন যে সত্যি সত্যি অসুস্থ হয়েছে। আর আহিরিও যে সমস্ত কথা বলছে তাতেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে সত্যি আহিরি অসুস্থ, কারণ রাঙারও সেটাই মনে হচ্ছে। রাঙা বলছে তাহলে সত্যিই বোধহয় শরীরটা খারাপ হয়েছে, তাছাড়া দিদি আর জামাইদাদাও তো বাড়ি ফিরে এসে সেটাই বলছিল। এদিকে আহিরি কিন্তু নিজে নিজে ওর মা চলে যাওয়ার পর বলছে শরীরটা এরকম খারাপ করলো কেন, আর ওরকমভাবে রাজেন্দ্র স্যারই বা ডেকে পাঠালেন কেন, আর পাঠিয়ে ওরকম সব কথা ওরকমভাবে বললেন, কেউ কোনো কিছু সন্দেহ করেনি তো, পুলিশ কিছু জানতে পারেনি তো? আর পুলিশ কি করে জানলো, রাজেন্দ্র স্যারকে যে পুলিশ এরকমভাবে ঘিরে রেখেছে বা ওনাকে ফলো করছে, এটা রাজেন্দ্র স্যারই বা কীভাবে জানলেন? এগুলো অনেক কথা চলছে আহিরির মধ্যে। তারপরে আবার বলছে যাক আগে বিয়েটা হয়ে যাক, তারপরে এই ব্যাপারগুলো নিয়ে ভাববো, আর তখন আমি এই খারাপ কাজ আর একদম করব না, কারণ
বিয়ের পর যদি কেউ আমার অতীত সম্পর্কে কোনো কিছু বলে দেয় বা কোনো কিছু হয়, আমি সব কিছু পেয়েও হারাবো, এরকম আলোচনা করছে। যেটা শুনে ওদিকে রাঙা পরিষ্কার বুঝতে পারে যে আহিরি সত্যি সত্যি শরীরটা খারাপ হয়েছিল। এদিকে পরের দিন সকালে একলব্য ঘুমোচ্ছে, দধিমঙ্গলের জন্য ডাকতে গেছে রাঙা, আর নিজে নিজেই বলছে যে আমি জানি না আমি ঠিক করছি না ভুল, তবে যেটা করছি তোর জন্যই করছি। ওই আহিরি দিদি তোকে ঠকাচ্ছে, তোকে ভালোবাসে না, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বিয়ে করছে। তাই আমি তোর সামনে আহিরি দিদির মুখোশটা খুলে দিতে চাই। আর আমি এতদূর পথ যখন এগিয়ে গেছি তখন পিছনের কোনো রাস্তা নেই, এইসব বলছে আর কি নিজে নিজেই। রাঙা বলছে আমি তোকে ভালোবাসলেও আমার ভালোবাসাটা আমার মনের মধ্যেই থাকবে, কোনোদিনও বাইরে আসবে না। এইভাবেই বলছে তার ভালোবাসাটাকে সে মনের গভীরে লুকিয়ে রাখবে। এরপরে একলব্যের কিন্তু হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ভেঙেই বলছে, মানে দেখে অবাক রাঙাকে, বলে তুমি এখানে কি করছো, হাঁ করে আমার দিকে কি দেখছো? বলে সেটা নয় রে, বাইরে গায়ে হলুদের জন্য তোর জন্য সবাই অপেক্ষা করছে, এবার তুই সারা রাত জেগে থেকে এখন এই টাইমে বেঘরে ঘুমোচ্ছিস দেখে একটু মায়া হলো, তাই ডাকতে পারছিলাম না। এবার বলছে তুই যখন উঠেই পড়েছিস তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, কারণ তোর গায়ে হলুদ হলে সেই হলুদটা আহিরি দিদির বাড়িতে গিয়ে তার গায়ে লাগবে, তারপরেই সে স্নান করে রেডি হতে পারবে। একলব্য বলছে ঠিক আছে আমি শুনে নিয়েছি, এবার তুমি যাও, আর এই বিয়ের অনুষ্ঠানের মাঝে তোমার মুখ আমি দেখতে চাই না। রাঙা বলছে আরে আমাদের দুজনের ডিভোর্সটা তো হয়ে গেছে, আর চিন্তা কিসের, তুই আমাকে এখন দেখলেও কি বা না দেখলেও কি, কি যায় আসে বল। আর যদি চোখ পড়েও যায় ভাবি বাড়ির কাজের লোকটা দাঁড়িয়ে আছে, অন্য বাড়ির অন্য লোকেরা যেরকমটা ভাবে আবার কি, আর আমাকে অত পাত্তা দেওয়ারই বা কি আছে, এরকম করে বলছে রাঙা। আর এটা শুনে একলব্যেরও খারাপ লাগে, আর একলব্য আরও রেগে যাচ্ছে বরঞ্চ যে রাঙা এরকম কথা কি করে বলতে পারে। তো এই সমস্ত কথা বলে রাঙা ঘর থেকে চলে যায়, একলব্য চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পর্ব ভালো লেগে থাকলে এর বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।